শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আরো একবার স্বাগত। আজ আমার চ্যানেল প্রচেষ্টায় রেবার নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, বাড়ির নাম শুভ দৃষ্টি। আমি আশাপূর্ণা দেবীর রচিত গল্প আজ প্রথম আমার চ্যানেলে পাঠ করতে চলেছি। আশাপূর্ণা দেবী 1909 সালের 8ই জানুয়ারি উত্তর কলকাতার এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কেটেছে একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত রক্ষণশীল পরিবারে। তৎকালীন সমাজে বাড়ির মেয়েদের স্কুলে যেতে দেওয়া হতো না, শুধুমাত্র ছেলেদের জন্য ব্যক্তিগত গৃহশিক্ষক নিয়োগ করা হতো। কথিত আছে যে ছোটবেলায় তিনি তার ভাইদের বিপরীতে বসে তাদের পড়া শুনতেন এবং এভাবেই তিনি বর্ণমালা শিখেছেন। মাত্র 15 বছর বয়সে 1924 সালে তিনি কলকাতা ছেড়ে তার বাগদত্তার পারিবারিক বাসভবন কৃষ্ণনগরে চলে যান এবং পরবর্তীকালে 1970 সালে তার স্বামী কালিদাস গুপ্ত এবং আশাপূর্ণা দেবী গড়িয়ায় তাদের নিজস্ব বাড়ি তৈরি করেন এবং 13ই জুলাই 1995 সালে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত সেখানেই বসবাস করেছেন। লেখালেখির শুরুতে আশাপূর্ণা দেবী শুধুমাত্র শিশুদের জন্য লিখতেন। 1936 সালে তিনি প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য একটি গল্প লেখেন, পত্নী ও প্রেয়সী, যা আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশিত হয়। প্রেম ও সংযোজন ছিল তার প্রথম প্রাপ্তবয়স্ক উপন্যাস, যা 1944 সালে প্রকাশিত হয়। এছাড়াও তার বিভিন্ন মহৎ রচনাগুলির মধ্যে ছিল ত্রয়ী, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। এছাড়াও তার রচনাবলীর 10টি খণ্ড প্রকাশিত হয় মিত্র ও ঘোষ থেকে। তার লেখা প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা যথাক্রমে সত্যবতীর 3টি ভাগ, যা প্রকাশিত হয় মিত্র ক্যাফে থেকে। তার মৃত্যুর পর তিনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হন। আশাপূর্ণা দেবী জব্বলপুর, রবীন্দ্রভারতী, বর্ধমান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বারা ডিলিট সম্মানেও ভূষিত হন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে 1989 সালে দেশিকোত্তম দিয়ে সম্মানিত করেন। একজন ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক হিসেবে তার অবদানের জন্য সাহিত্য একাডেমি 1994 সালে তার সর্বোচ্চ সম্মান সাহিত্য একাডেমি ফেলোশিপ প্রদান করেন। আসুন তাহলে শুনে নেওয়া যাক আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, বাড়ির নাম শুভ দৃষ্টি। আর আপনাদের মধ্যে আমার চ্যানেল আজকে যারা প্রথম শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প। মস্ত বড় বাড়ি, 3 তলা, বারান্দা ঘেরা, সুন্দর। বাড়ির নাম শুভ দৃষ্টি। নাম করা বিয়ে বাড়ি, নামও যেমন দামও তেমন। তা বলে পড়ে থাকে নাকি? এই যুগে দাম শব্দটা তো কোনো ব্যাপারই নয়। প্রধান প্রশ্ন হচ্ছে জোগাড় করা, পেয়ে যাওয়া, তাহলেই নিজেকে পরম ভাগ্যবান মনে করা হয়। তা এ বাড়িকে 2-4 মাস আগে থেকে বুক করে না রাখতে পারলে পাওয়া শক্ত। বিয়েতে পাত্র পাত্রী সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হবার আগেই বাড়িটা সম্পর্কে নিশ্চিত হয়ে নেন বিয়ে পার্টিরা। এখন আলোকমালায় সজ্জিত বাড়িখানির চূড়োর কাছে আলোর অক্ষরে লেখা শুভ দৃষ্টি। নামটির নিচে একটি আলোর লেখা শব্দ বিজ্ঞাপনের কায়দায় জ্বলছে আর নিভছে। আসুন, স্বাগত। এই কায়দা, এই আলোকসজ্জা এবং বিয়ের প্রয়োজনে বিশেষ প্রয়োজনীয় এবং অনেক কিছু জিনিসই বাড়ির মালিকের ব্যবস্থাপনায় হাতে এসে যায়। পার্টি উচ্ছ্বসিত হয়ে বলতে থাকে, দাম কি আর শুধু শুধু নেয় রে বাবা। আজকের পার্টিরও অনেকেই বলেছিল এই কথা। আজ খুব ঘটায় একটি বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে। বাড়ির সামনের লনে বর ও বরযাত্রীদের জন্য রাজদরবারের মতো সাজসজ্জা, ডেকোরেটরও এরাই সাপ্লাই করে। ভিতর মহলে কনেকে ঘিরে তার সখীবৃন্দ এবং অভ্যাগত মহিলাবৃন্দের কলোচ্ছ্বাস মাঝে মাঝে কুল ছাপিয়ে বাইরে এসে এসে ঝাঁপিয়ে পড়ছে। আর তাদের সোনার অঙ্গে প্রলেপিত বিচিত্র বিদেশি সব পারফিউমের সৌরভ সারের সঙ্গে সদ্য টাটকা ফুল আর ফুলের মালার সৌরভ মিলে ঝুলে এক হয়ে বাতাসকে গাঢ় করে তুলছে।
আরো একটি সুঘ্রাণ সুরভি নিমন্ত্রিতদের চিত্তকে বেশি উতলা করছে। সেটি হচ্ছে শহরের সব সেরা ক্যাটারারের অবদান সমূহের ঘ্রাণ। বাড়ির সামনে গাড়ির সারি, অবিরতই আবার এক একখানি এসে ওই সারির পিছনে দাঁড়িয়ে পড়ে পড়ে লাইন লম্বা করে চলেছে। পরে আসা জনেরা একটু বিব্রত মুখে ওই লম্বা লাইন অতিক্রম করে গেটে ঢুকছেন। দুটি সুন্দরী বালিকা ততোধিক সুন্দর সাজে সমৃদ্ধ হয়ে অজন্তার ছবির ছাদে লীলায়িত ভঙ্গিতে অভ্যাগতদের হাতে তুলে দিচ্ছে একটি করে রক্তগোলা। এইসব দৃশ্যসমূহ অবশ্য কোনোটাই নতুন নয়, বিভিন্ন মঞ্চে একই নাটকের পুনরাভিনয় দেখার মতোই, তবু মনোহর মনোরম। যেমন ছাদনা তলায় অভিনীত শুভদৃষ্টি নাটকের বহু দর্শিত বহু পরিচিত দৃশ্যটি অহরহই চলছে, তবু দেখার জন্যে হুড়োহুড়ি ঠেলাঠেলিরও কসুর নেই। কসুর নেই হাসি, হই হুল্লোড় আর চিরকেলে রসিকতার পুনরাবৃত্তির। তাহলেও মোটের মাথায় এখন এইখানে সবটি মিলিয়ে সমগ্র পরিমণ্ডলটি যেন একটি অলৌকিক মহিমায় অলকাপুরীর সুষমা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে না এ ভুবনে কোথাও কোনো মালিন্য আছে, আছে হিংসা, দেশ, কুটিলতা, ক্রুদ্ধ নিঃশ্বাস, তীক্ষ্ণ ছুরি। অথচ মাত্র কয়েক গজ দূরেই একটা অন্ধকার গলির মোড়ে জমায়েত হয়ে রয়েছে সেই জিনিস। হিংস্র একটা পূর্ব পরিকল্পিত সংকল্প নিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ভেলো, রন্টা, মৃণাল, সৌগত আর সব্যসাচী, পাড়ার পঞ্চরত্ন। সর্বদাই যারা মোড়ের মাথার গুপির চায়ের দোকানের বেঞ্চ অলঙ্কৃত করে আড্ডা দেয়। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় স্নাতক এবং স্কুলের গণ্ডি পার হতে না পারা জনও আছে। অথচ সবাই একই ভঙ্গিতে হ্যাঁ হ্যাঁ ন্যায় ন্যায় করে বসে বসে। কেমন করে সম্ভব এটা বলা শক্ত, বলতে পারা যায়। একদা কি করিয়া মিলন হলো দহি, কি ছিল বিধাতার মনে। পাড়ায় এরা ভীতিকর, লোকে আড়ালে বলে পঞ্চরত্ন এবং মনের গভীরে ভাবে পঞ্চপাপ। এবং 5 জনের 5 রকম চেহারা আর 5 রকম সাজ থাকলেও ভঙ্গিতে একটি ভাব থাকে, যে ভঙ্গিটিকে ভাষায় ফোটালে এই দাঁড়ায় লড়কে লেঙ্গে। এরা যে ভয়ানক কোনো খুন, জখম, ছিনতাই বা ডাকাতির নায়ক তা ঠিক নয়, তবে এদের বিশ্ব নস্বাদ ভঙ্গিটির এবং নিজেদেরকে অন্যের ভীতিকর করে রাখবার প্রধান হাতিয়ার হচ্ছে দুঃসহ আস্পর্ধা এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে থোড়াই কেয়ার ভাব। এক কথায় মস্তান চরিত্রে যা যা গুণ থেকে থাকে এরা চেষ্টা করে করে সর্বতোভাবে আয়ত্ত করে ফেলে এইখানে এসে পৌঁছেছে। কথাবার্তায়, চাল চলনে, কাঁধ নাচানোর কুৎসিত ভঙ্গিতে এমন রপ্ত হয়ে উঠেছে যে বোঝবার উপায় নেই এদের মধ্যে কেউ কেউ সম্ভ্রান্ত ঘরের ছেলেও আছে। তবে এর আগে আর কোনোদিন এরা দল বেঁধে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কোনো উৎসব বাড়ির ধারে কাছে ওত পেতে বসে থাকেনি অতর্কিতে ঝাঁপিয়ে পড়বার ক্রূর সংকল্পে, যাকে বলা হয় লুঠত রাজের ধান্দায়। না, তা নয়, এখানে কেস আলাদা। আজকের এই আক্রমণ হচ্ছে এদের দীর্ঘদিনের পরিকল্পনা। টাকা পয়সা সোনা দানা লুঠের উদ্দেশ্যে নয়। অবশ্য ভেলো, রন্টা, মৃণাল নিজেরা চুপি চুপি বলা বলি করছে সেসবও যদি জুটে যায় মাইরি মন্দ কি। উদ্দেশ্য হচ্ছে এই উৎসব বাড়ির মধ্যমণি আজকের কর্মকাণ্ডের নায়িকাটিকে লুট করা। কিন্তু কেন? কারণ আছে বই কি। ওই মেয়েটা এই পঞ্চরত্নের শ্রেষ্ঠ রত্ন দলনেতার সঙ্গে রীতিমতো বেইমানি করছে। হ্যাঁ, অবধারিত ভাবেই যে কোনো দলেরই একজন কেমন করে যেন দলনেতার আসন পেয়ে যায় এবং বাকি জনেরা তার ভক্ত প্রজায় পরিণত হয়ে যায়। এদের মধ্যেও যে দলনেতার আসনে সম্মানিত সেই সৌগত আর আজকের উৎসবের নায়িকা ওই মেয়েটা নাকি একদা এক পাড়ায় বাস করেছে এবং একটি খ্যাতনামা সহশিক্ষার স্কুলে একই ক্লাসে পড়েছে। কিন্তু শুধুই কি পড়েছে, বেশ একখানা প্রেমেও পড়েছে। অবশ্য ক্লাস 8-9-এ যতটা প্রেমে পড়া যায়, তারপরই অকস্মাৎ পাড়া বদল এবং পালা বদল। কারোর সঙ্গে কারোর দেখা হয়নি আর কে কোন দিকে ছিটকে গেল।
হঠাৎ এতদিন পরে দেখা গেল এই নূতন পাড়ায় একখানা সুচারু সুন্দর নতুন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে ওই মেয়ে। যাচ্ছে গুপির চায়ের দোকানের সামনে দিয়ে বাস স্ট্যান্ডে, হাতে বই খাতা, মনে হয় ইউনিভার্সিটির ছাত্রী। সৌগত তড়াক করে লাফিয়ে এসে বিগলিত গলায় বলে উঠল, নূতন, তুই এখানে? মেয়েটা একটু থমকালো, একবার চোখ তুলে তাকালো, তারপর তাকিয়ে দেখলো গুপির দোকান আর ভেলোরন্টাদের দিকে। সঙ্গে সঙ্গে অবজ্ঞার গলায় বলে উঠল, আপনি ভুল করছেন, আমি নূতন নই। সৌগতর ভুরু কুঁচকে গেল। ও, আপনি নূতন নয়, সরি, ঠিক আছে। ফিরে গিয়ে সখাদের কাছে বসে পড়ে একটা শেয়াল ডাক ডেকে উঠল। গুপি বলল, ওটা কি হলো মাস্টার? এটা সত্যের জয়গান। তুমি যে কখন কি বলো বোঝা দায়। সেই প্রথম, কিন্তু তদবধি অবিরতই মেয়েটাকে এই পথ দিয়েই ওই বাস ধরতে যেতে হয়, ফিরেও আসতে হয়। তদবধি চলছে একটা স্নায়ুযুদ্ধ। মেয়েটা এমন মদগর্ভ চালে চলে, মনে হয় যেন মহারানী চলছে। আর চলার পথে এমন চোখে তাকিয়ে যায় যেন চোখের সামনে কৃমি কীট, পচা ব্যাঙ, থেঁতলানো টিকটিকি কি জুতোয় চেপটে যাওয়া আরশোলা দেখছে। বড় অসহ্য ওই দৃষ্টি। কিন্তু সে দৃষ্টির সামনে গুটিয়ে গিয়ে ভব্যতার ভঙ্গি করা তো চলে না, তাতে তো প্রেস্টিজ খতম। অতএব আরো অভব্য অসভ্য হওয়ার নীতি গ্রহণ। শেয়াল ডাক, কুকুর ডাক, গাধার ডাক, তীক্ষ্ণ তীব্র মন্তব্য ছুড়ে মারা, সিটি মারা পদ্ধতি অনেক, কিন্তু ওইটুকু মেয়ে কি স্ট্রং, যেন ইস্পাত। মুখ দেখে মনে হয় না এইসব ওর কানে ঢুকছে, শুধু দৃষ্টিতে সেই ঘৃণা আর অবজ্ঞার তিক্ত ছাপ। পথের মাঝখানে একটা পচা নর্দমা পড়লে লোকে যেমন নিরুপায় হয়েই ডিঙিয়ে পার হতে বাধ্য হয়, এও যেন তেমনই নিরুপায় হয়ে গুপির চায়ের দোকানের সামনেটা পার হয়ে যাওয়া। তবে তফাৎ একটু আছে, নর্দমার দিকে বোধহয় লোকে তাকিয়ে দেখে না। এই নাক উঁচু মেয়ে এক পলকের জন্য চোখ ফেলে যায়, কেন কে জানে, ঘৃণাটা জানাবার জন্যেই। কিন্তু মুখে বাক্যে নেই, ওকে আসতে দেখলেই হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে মহারানী আসছেন, আহা হাঁটছেন দেখো, যেন দুনিয়াখানাই ওর বাপের তালুক। আহা হা, রাজহংসী হেঁটে গেলেন দেখলি, মাইরি কে মদ গর্ব। গানের ধুঁয়ো ওঠে, ওসই মেরোনা আর চোখের ছুরি, বুক ধরপর প্রাণে মরি। রনটা আবার গিয়ে ওঠে, কুল খেতে রাধে রোজ রোজ, তুই যাস বুঝি স্কুলে। হেলে দোলে না, শুধু অবজ্ঞা, কোনোদিন তেড়ে এসে কিছু বলে না। এমনকি কোনোদিন সঙ্গে কোনো বডিগার্ডও নিয়ে আসতে দেখা যায় না, শুধু হিম শীতল ওই এক দৃষ্টি। দিনের পর দিন এই শীতল সরাঘাতেই এরা ক্রমশ হিংস্র হয়ে উঠতে থাকে। পাঁচটা বেহেট ছেলে একটি মাত্র রূপসী তরুণীর অবজ্ঞা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে এমন ক্ষিপ্ত হয়ে উঠতে পারে? হ্যাঁ, রূপসী, তাতে সন্দেহ নেই, এবং রূপসীদের অহংকার থাকেও, কিন্তু এ তো ঠিক রূপের অহংকার নয়। এই হচ্ছে স্ফটিকের মতো কঠিন দৃশ্যমান অথচ অদৃশ্য একটি আভিজাত্যের অহংকার, যেটা সব থেকে জ্বালা ধরায়। না, ওই উঁচু নাক খেদিয়ে না দেওয়া পর্যন্ত শান্তি নেই মাই, শুধু একবার হুকুম দে, সালিকে একদিন তুলে আনি এমন অবলীলায় বলে, যেন ওই তুলে আনাটা কোনো ব্যাপারই নয়, যেন ওটা ওদের একটা নিত্য অভ্যস্ত কর্মের অন্তর্গত একটা কাজ। বলাটা যত সহজ, করাটা তত সহজ অবশ্যই নয়। পরিচিত জনেদের চলন পথে প্রকাশ্য দিবালোকে পাড়ার একটি রীতিমতো কেষ্টবিষ্ট জনের মেয়েকে হঠাৎ তুলে নেওয়ার জন্য যে কাঠখড় পোড়ানোর প্রয়োজন, ততটা ঠিক মজুদ নেই। অতএব রোজই অঙ্গীকার, প্রভু একবার হুকুম দাও, ওই রাজহংসীকে ঘাটটি মুচড়ে তুলে এনে তোমার হাতে সঁপে দি। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রাণ প্রেয়সীকে। গুরু বলে, থাম থাম, শুধু বাকতাল্লা।
প্রধান দুঃসাহসদাতা ভেলো আর রন্টা। রাস্তা থেকে কোনো মেয়ে তুলে নেবার অভিজ্ঞতা ওদের না থাক, বিটি রোডের ধারে রাত বিরেতে ট্রাক থামিয়ে মাল নামিয়ে নেবার অভিজ্ঞতা ওদের আছে, তবু ওই বাক তাল্লাই চলে। তা ওদেরই একজন একদিন হাঁপিয়ে এসে খবর দিল, নাকচুর বিয়ে, বর নাকি দারুণ, জাপানে চাকরি করে, বিয়ে করেই বউ নিয়ে উড়োজাহাজে চেপে বসবে। তাহলে তাহলে তো আর অ্যাকশন নিতে দেরি করা চলে না। কবে বিয়ে? এই সামনের 22 তারিখ, ওই শুভ দৃষ্টি বাড়ি থেকে বুক করা হয়ে গেছে। তুই এত খবর পাস কোথা থেকে রে রন্টা? বাবা, সোর্স আছে। ওদের বাসন মাজুনির মাসি আমাদের বস্তিতে থাকে। কি করা যায় বলতো? কালকেই কি তাহলে নেপালের ট্যাক্সিটাকে বাস স্ট্যান্ডের ধারে মোতায়েন রেখে, মানে ফেরার সময় চল নেপালকে বলে আসা যাক। কিন্তু ভাগ্যচক্র, সেই কাল আর নোটনকে, মানে বিয়ের চিঠিতে যার নাম ছাপা হয়েছে বন্দিতা, তাকে আর কলেজ যেতে দেখা গেল না। তার মানে পড়া ইতি। আর পড়বে কেন, বড় গাছে নৌকা বাঁধা হয়ে গেছে যখন। কিন্তু নৌকাকে ছিনিয়ে আনতে হবে, দরিয়ায় ভাসিয়ে দিতে হবে, এতদিনে শীতল ছাউনির ফল পেতে হবে না। হাত ফসকে পালিয়ে গিয়ে রাজপুত্রের গাঁট ছড়া বেঁধে আকাশে উঠবে, আর আমরা 5-5টা জোয়ান গালে চড় খেয়ে গালে হাত বোলাবো? না, এ হতে পারে না, এ অসম্ভব। জগতে শুধু অহংকারীদেরই জয় জয়কার হবে, কিছুতেই তা হতে দেওয়া যাবে না। কিন্তু হবে নাটা কি করে? ওর বড়লোক বাপের 4 তলার ফ্ল্যাট থেকে টেনে বার করে আনা দারুণ রিস্ক। অনেক যুক্তি, অনেক পরামর্শ, শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই সেফ। বিয়ের সন্ধ্যায় গোলমালের আর লোকের ভিড়ের মধ্যে থেকে রন্টা বলল, 2টো রিভলভারের ব্যবস্থা আমি রেডি রাখবো, আর চাকু তো আছেই। নেপালের ট্যাক্সিতে 2টো বাড়তি লোকও রাখবো, ক্লোরোফর্মের রুমাল আর মুখ বাঁধার কাপড় নিয়ে বসে থাকবে। ওদের এসব জল ভাত, টাকা কিছু ছাড়তে হবে অবশ্য, তবে হ্যাঁ, গা ভর্তি গহনা সমেত মাল পেয়ে যাওয়া হচ্ছে বাবা। সৌগত বলল, কত লোকের মধ্যে আমরা মাত্র 5 জন, এটা কিরকম হবে? দারুণ রিস্ক না? রন্টা হেসে উঠল, একখানা চাকু কি একটা পাইপ গান হাতে নিয়ে ঢুকতে পারলে লোকগুলো কি আর লোক থাকে গুরু, স্রেফ পোকা হয়ে যায়। দেখবি আমাদের দেখা মাত্র কিভাবে ছুটোছুটি শুরু করে দেবে। সঙ্গে সঙ্গে মহিলারা স্বেচ্ছায় গায়ের গয়না খুলে দিয়ে প্রাণে মেরো না, প্রাণে মেরো না বলে কাঁদতে শুরু করবে। আরে, বিয়ে বাড়িতে আজকাল যেসব গয়না পরে আসেন মহিলারা, হে, সে আর খুলে দিতে কি? 5 শিকের জড়োয়া বালা, 1.5 টাকা সোনার হার। সব্যসাচী ধমকে উঠল, আমরা সোনা লুটতে যাচ্ছি? মৃণাল বলল, প্রথমে অস্ত্র হাতে নিয়ে না ঢুকে জাস্ট নেমন্তন্ন সেজে ঢুকে পড়ে আগে খ্যাটটা সেরে তারপর অ্যাকশন নিলে কেমন হয়? মারবো থাপ্পড়, খ্যাট মারবেন? আজকাল আর সে আমল নেই, পার্টি স্রেফ শকুনের দৃষ্টি। একটা বিজাতীয় আলপুন ঢুকলেও বুঝতে পারে জেরা করে, একেবারে মার করতে করতেই ঢুকতে হবে। কিন্তু কখন হবে সেই ঢুকে পড়াটা, কোন মহামুহূর্তে? হ্যাঁ, মহামুহূর্ত নির্বাচন করা বিশেষ জরুরি। একটু আগে পিছে ঘটনার মোড় ঘুরে যেতে পারে। গলির মোড়ের ঊর্ধ্বশ্বাসে অপেক্ষারত 5 জনের মধ্যে 4 জনই চাইছে এক্ষুনি ঠিক সময়। এখনো বর এসে পৌঁছয়নি। বর এলেই তো সঙ্গে এক গাদা বরযাত্রী এসে হাজির হবে, তার মানে অপর পক্ষের লোকবল আরো বেড়ে যাবে। কিন্তু বাকি একজন, অর্থাৎ নেতার অভিমত ভিন্ন। তার মতে বরং ঠিক উল্টো, বর এলেই কনের বাড়ির সবাই তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেই সময়টাই হচ্ছে বেস্ট। আমরা তো চুরি করতে যাচ্ছি না গুরু, যাচ্ছি সুভদ্রা হরণে। চাকু নাচাতে নাচাতে ঢুকে পড়বো, আর তোরা রিভলভারের মুখ ওদের বুকে ঠেকাতে ঠেকাতে, হ্যাঁ হ্যাঁ, 2-4টে হতাহত হলেও হতে পারে। দেখ, বিনা রক্তপাতে যদি কাজ মিটে যায়, হতাহতের সংখ্যা বাড়িয়ে লাভ কি? তাহলে
বলছি, বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস? পিছন দিকে সুইপারের জন্যই বোধহয় 3 তলা পর্যন্ত একটা স্পাইরাল সিঁড়ি উঠে গেছে। পিছনের এই প্যাসেজের দরজাটা কেউ একজন পাঁচিল টপকে খুলে রাখ। যেই বর আসবে দেখবি বাইরের বর কর্তারা তো ব্যস্ত হয়ে উঠবেই, ওদিকে অন্দরের যত মেয়ে গিন্নিগুলো পর্যন্ত বর এসেছে করে শাঁখ বাজাতে বাজাতে হুড়মুড়িয়ে নিচের তলায় নেমে আসবে। কোণেটাকে স্রেফ একা ফেলে দেখা আছে অনেক। ঠিক সেই সময় বুঝে ওই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে, কথাগুলো অবশ্য সব স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে না, হাতের এবং মুখের ভঙ্গিতে 12 আনা বোঝানোর চেষ্টা অসফল হয় না। লাস্ট মোমেন্টে এই ডিসিশন নিচ্ছ গুরু? আমি বলছি আমাদের এভাবে ঢুকতে দেখলেই নিঘাত খোঁয়াড়ে আগুন লাগার মতো অবস্থা করবে। বুঝলাম, তবে যদি নিঃশব্দে হয়ে যায়? ওরে গুরু ভয় পাচ্ছে। ভয়ের কিছু না, আমি চাইছি গোলমালটা অ্যাভয়েড করতে। চেনা মুখ তো সব। আহা, মুখে তো মুখোশ সাঁটা থাকবে। কি, তোর ওই সাঁওতালি মুখোশগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ওগুলো পড়বি নাকি? পরিকল্পনাটা মৃণালিনী। সে রাগের গলায় বলে ওঠে, কেন নয়? পয়সা দিয়ে কেনা হলো ফালতু? চেনা মুখগুলো দেখানোর দরকার আছে কিছু? ঠিক আছে, পড়ে নে। হেলো, সুইপারের ব্যাপারের দরজাটা খুলে রাখকে। বেলো বলল, খোলা আছে, ওইখান দিয়ে জঞ্জাল ফেলছে। ও কি, শাঁখ বাজলো না? হ্যাঁ বাজলো তো। এই আলোচনার মধ্যেই হঠাৎ ভো ভো করে একসঙ্গে অনেকগুলো শাঁখ বেজে উঠল। মুহুর্মুহু বাজতেই থাকলো, বাড়তে লাগলো। ততক্ষণে তীর বেগে চলে এসেছে এরা। মুহূর্তে উঠে এসেছে ঘোরানো সিঁড়ির প্যাঁচ কাটিয়ে দোতলার ভেতর দিকের বারান্দায়, যার সামনে স্নানের ঘর। সরু বারান্দাটা নানা বাজে জিনিসে বোঝাই, কিন্তু আশ্চর্য, এইখান থেকেই জানালার মধ্যে দিয়ে সেই অলৌকিক দৃশ্যটি দেখতে পাওয়া যাচ্ছে। সত্যি ঘরে কেউ নেই। সত্যি সত্যি সবাই নেমে গেছে দূর দাঁড়িয়ে। একা বসে আছে কনের সাজে সাজা সেই অহংকারী মেয়েটা। মাথার ওপর চারিদিকের দেওয়ালে হাজার বাতির বাল্ব ঝুলছে। সেই আলোর সমুদ্রে ভাসছে এক অপার্থিব প্রতিমা। মাথায় মুকুট, সর্বাঙ্গে অলংকারের দুতি। ভেলো দুপা পিছিয়ে এসে বাতাসে পাতা ঝরা স্বরে বলে উঠল, ওরে বাস, মহারানী যে আজ একদম নূরজাহান। এই গয়নাগুলো নিশ্চয়ই নকল নয়। হ্যাঁ, এই রনটা, কুইক। থাম। একটা চাপা গলার নিষেধবাণী চমকে দেয় ওদের। জানলায় দাঁড়ানোদের মধ্যে যে সকলের চেয়ে লম্বা, সে সকলের পিছনে দাঁড়িয়েছিল। কারো চোখে পড়েনি, কি বিস্ফারিত চোখে সে ওই আলো ভাসা প্রতিমার মুখের দিকে তাকিয়ে দেখছিল। কিন্তু নোটন, ভালো নাম যার বন্দিতা, সে কেন দেখতে পায়নি? না, তার চোখ আনত, মুখে ওড়না ঢাকা, কোলে চণ্ডীর পুঁথি। চলে আয়, ভাষা ইশারায়। ভঙ্গি কমান্ডারের। হতচকিত চারটে প্রাণী পাথর হয়ে যায় যেন। চলে আসবো? হ্যাঁ, নেমে আয়। চলে যাব, নেমে যাব? যাবি, আর 1 সেকেন্ডও নয়। হুমকে দিয়ে হুকুমদাতা নিজেই সেই পেঁচানো সিঁড়ির কোণে কোণে এক একবার দৃশ্যমান হয়ে এবং অদৃশ্য হতে হতে অদৃশ্য হয়ে গেল। অগত্যা এদেরও নেমে চলে যেতেই হয়। হঠাৎ কি দেখলো গুরু? পুলিশের ব্যবস্থা রেখেছে বুঝি মেয়ের বাপ, সেটা চোখে পড়ে গেছে ওর। কিন্তু কখন, কোথা থেকে? ইস, এত তোড়জোড়, এত কাঠখড় পোড়ানোর পর জ্বলে ওঠা আগুনে জল নিক্ষেপ। নিঃশব্দে হনহন করে চলে আসে বাকি 4 জন, রাগ, অভিমান, হতাশা আর বিস্ময় নিয়ে। অনেকক্ষণ পরে অতঃপর ফেটে পড়ে প্রশ্নে, এটা কি হলো গুরু? কিছু না, নেপাল এখনো ট্যাক্সি নিয়ে বসে আছে। চুলোয় যাক। হেয়ালি হোস না গুরু, খুলে বল। এবার ফেটে পড়ার পালা অপর পক্ষের। খুলে বলবার কি আছে? নিজের চোখে দেখলি না?
ওই রাজেন্দ্রাণীকে তার সিংহাসন থেকে টেনে নামিয়ে এনে কোথায় তুলতুম রে তাকে? কোথায় তুলতুম? বস্তির ঘরে তো? বল বল, তাই কি না? কি খাওয়াতুম তাকে? গদাইয়ের হোটেলের ভাত তো? পচা চাল আর খেসারির ডাল ছাড়া যার আর কিচ্ছু নেই। হঠাৎ ভেলো বলে ওঠে, বা তা কেন? ও তোর বউ হয়ে গেলে রান্না করে খাওয়াতো আমাদের। ঘুষি মেরে খুলি উড়িয়ে দেবো রাস্কেল, ও রাঁধতো? ধাপে ধাপে গলা চড়তে থাকে দলনেতার। ও রাস্তার কল থেকে জল ধরে আনতো, খোলা রাস্তায় বসে চান করতো, সাবান কাচতো, মশলা পিষতো, বাসন মাজতো, এজমালির দাওয়ার ধারে বসে উনুন জ্বালিয়ে রান্না করতো। কেমন কি রাঁধতো? আমরা এই পাঁচটা শুয়োর মিলে কি এনে দিতুম তাকে? বল বলছি। আর ওর একটা দড়ি জুটতো না, কি 2 বোতল কেরোসিন? ভেবে দেখেছিস সে কথা? আমরা মানুষ না জানোয়ার? ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর রচিত বাড়ির নাম শুভদৃষ্টি। কি মারাত্মক অনৈতিক চিন্তা ভাবনার মধ্যে শুরু হওয়া একটি গল্প ধীরে ধীরে নীতিগত চিন্তায় পরিণত হলো। সত্যি এভাবেই হয়তো পরিস্থিতি মানুষকে সঠিক শিক্ষা দেয়। কারণ আমরা প্রত্যেকেই খুব সহজেই ভীষণভাবে জাজমেন্টাল হয়ে পড়ি, কিন্তু মনে হয় কোনো মানুষকে নিয়েই জাজমেন্টাল হওয়া উচিত নয়। কারণ আমরা প্রত্যেকেই তো মানুষ, আর পরিবর্তন তো মানুষেরই হয়, তাই না? আর আজ যে মারাত্মক খারাপ, কাল যে তার হৃদয় পরিবর্তন হয়ে একটি এই অত্যন্ত ভালো মানুষে পরিবর্তিত হবে না, সেটা কে বলতে পারে? আজ যে অত্যন্ত ভালো, সেই মানুষটি আমৃত্যু যে তার ভালো চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখতে পারবে, তার গ্যারেন্টি বোধহয় কেউ দিতে পারে না। তাই সবাইকে সর্বতোভাবে গ্রহণ করাটাই আমাদের মানবিক ধর্ম হওয়া উচিত, আমার মনে হয়। আমার সাথে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন গল্পে।